Hello everyone, how are you? Welcome to the National University online class. This is Mianur Rahman with you, lecturer at Government Edward College, Pabna. This is my lecture number 3. Title of my lecture is Measures of Central Tendency. Um, the learning objectives. আজকে তোমরা এই ক্লাসে শেষ করলে যে জিনিসগুলো জানতে পারবা সেগুলো হলো ডিফাইন মিডিয়ানস এন্ড ইটস ফর্মুলা। তোমরা মিডিয়ান সম্পর্কে জানতে পারবা এবং এটার ফর্মুলা কি সেটা জানতে পারবা। নো অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মিডিয়ান। মিডিয়ান বা মধ্যমার কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, কখন আমরা মিডিয়ান ব্যবহার করতে পারি এবং কি কারণে আমরা মিডিয়ান ব্যবহার করব না সেগুলো সম্পর্কে আমরা জানবো। ডিফাইন মোড অ্যান্ড ইটস ফর্মুলা, মোড এবং এটার ফর্মুলা সম্পর্কে জানবো। প্রচুরক ফর্মুলা সম্পর্কে আমরা জানতে পারবো। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মোড, প্রচুরক বা মোডের আমরা সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবো। জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড় সম্পর্কে জানতে পারবো এবং এর ফর্মুলা সম্পর্কে, এর সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া আমরা তরঙ্গ গড় বা হারমোনিক মিন এবং এর ফর্মুলা এবং এর সুবিধা অসুবিধা সবগুলো জানতে পারবো। তোমরা বিগত ক্লাসে মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সির অ্যারিথমেটিক মিনটা জেনেছো। অ্যারিথমেটিক মিন ছাড়া বাকি যে টাইপগুলো রয়েছে স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি, সেগুলাই হলো আজকে তোমাদের আলোচ্য বিষয়। তাহলে আমাদের শুরুতে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো mean, the median. The median of a set of number arranged in order of magnitude is either the middle value or the arithmetic mean of the two middle value. অর্থাৎ মধ্যমা মূলত একটি মিডল ভ্যালু। অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের ওড নাম্বার হয় তাহলে তো আমরা মিডল ভ্যালু কোনটা সেটা জানবোই, আর যদি ওড নাম্বার না হয় তাহলে অ্যারিথমেটিক মিন অফ টু মিডল ভ্যালু, দুইটা মিডল ভ্যালু যে অ্যারিথমেটিক মিন হয় সেটাই হবে আমাদের মিড ভ্যালু। যেমন খেয়াল করো মধ্যমা, তোমরা কিন্তু সব ক্ষেত্রেই মধ্যমা, যেমন আমরা যদি বলি হাতের মধ্যম আঙ্গুল কোনটা, তোমরা কিন্তু সহজেই বলবা যে এটা হচ্ছে হাতের মধ্যম আঙ্গুল, কারণ বাম দিকে দুইটা রয়েছে ডান দিকে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা বা মিডিয়ান। তেমনি ভাবে যে কোনো ডেটার মধ্যে বা উপাত্তর মধ্যে যে এইরকম মাঝের যে তথ্য রয়েছে সেটা আইডেন্টিফাই করে হলো মিডিয়ান। তাহলে যদি এমন হয় যেখানে 5টা আঙ্গুল, আমরা সহজেই মিডিয়ানটা বলতে পারতেছি। আমি বললাম যে ওডের ক্ষেত্রে আমরা ওড ভ্যালুর ক্ষেত্রে সহজেই বলতে পারি, কিন্তু যদি এমন হয় যে 5টার জায়গায় আমাদের 6টা আঙ্গুল, তখন আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব? অবশ্যই তখন আমরা বাম দিকে দুইটা ডান দিকে দুইটা বাদ দিয়ে দেখো এই দুইটা যদি আমরা গড় করলে আমরা তখন মধ্যমা পেয়ে যাব। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। তা দেখো এক্সাম্পলগুলোর দিকে খেয়াল করতে হয়, তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড দ্য মিডিয়ান অফ the sets of number 3, 4, 4, 5, 6, 8, 8, 8 and 10. তাহলে দেখো এখানে 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সর্বমোট 9টা নাম্বার। তার মানে কি এখানে ওড নাম্বার, আর ওড নাম্বারের ক্ষেত্রে কিন্তু মিডল ভ্যালু বা মিডিয়ান নির্ণয় করা একদম সোজা। তাহলে আমি মিডিয়ান কোনটা, দেখো এখানে মিডিয়ান যে 6 সেটা বোঝা যাচ্ছে। বাম দিকে রয়েছে 4টি সংখ্যা, ডান দিকে রয়েছে 4টি সংখ্যা, তাহলে এটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে সেক্ষেত্রে আমি আবার বলছি, তোমরা খেয়াল করো ওড নাম্বারের ক্ষেত্রে একেবারে যেটা মাঝের যে সংখ্যাটা সেটি হচ্ছে মিডিয়ান বা মধ্যমা। যেমনটি হাতের 5 আঙ্গুলের মধ্যমা, হাতের 5 আঙ্গুলের মধ্যমা আমরা সহজেই বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা মিডিয়ানটা বুঝলাম ওড নাম্বার ক্ষেত্রে। যখন ইভেন নাম্বার হয়, দেখো এই উদাহরণটি খেয়াল করো 5, 5, 7, 9, 11, 12, 15 এবং 18। এখানে সর্বমোট সংখ্যা কয়টি দেখো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং 8টা। তাহলে এই যে 8টা সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা যদি বাম দিকে 3টা রাখি আর ডান দিকে 3টা রাখি, মাঝখানে সংখ্যা থাকে 2টা। আবার যদি বাম দিকে 4টা রাখি, তাহলে ডান দিকে অবশ্যই 4টা রাখে, না রাখে 3টা রাখে, তাহলে এইভাবে তো আমার মধ্যমা হবে না। তাহলে আমাদের কি করতে হবে তখন? তখন আমার কি করতে হবে সেটা হচ্ছে, দেখো বাম দিকে 3টে সংখ্যা 5, 5, 7 রেখেছি, ডান দিকেও 3টে সংখ্যা 12, 5, 18 রেখেছি। তাহলে মাঝখানের যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ করে আমরা দুইটা গড় করেছি। পয়েন্ট হাফ বা 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় পাবো। তাহলে 10। তাহলে 9 এবং 11 দুইটাই কিন্তু কোনোটাই মধ্যমা হলো না, মধ্যমা হলো নতুন একটি সংখ্যা 10। তাহলে বুঝতে পেরেছো এটা হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে। তাহলে আমরা ওড নাম্বারের ক্ষেত্রে বামের যতগুলো সংখ্যা আছে তার মাঝের সংখ্যাটাই হচ্ছে মিডিয়ান, আর ইভেন নাম্বারের ক্ষেত্রে যতগুলো সংখ্যা আছে তার মাঝের দুইটা সংখ্যার গড় হলো মিডিয়ান।
এখন আমরা এই যে জিনিসটা জানলাম মিডিয়ানের, এটা হচ্ছে আনগ্রুপ ডাটা। দেখো এগুলো কোনো গ্রুপিং এর মধ্যে নাই, এখানে কোনো ক্লাস ইন্টারভালের মধ্যে নাই। তোমরা আগের যে ক্লাসে সেন্টার টেন্ডেন্সি ক্লাসে তোমরা দেখেছো যে প্রতিটি সংখ্যাগুলো কিন্তু কি হয়, প্রতিটি সংখ্যাগুলো একটা আনগ্রুপে হতে পারে, গ্রুপেও থাকতে পারে। তো গ্রুপে কখন থাকে, যখন 0 থেকে 10, 10 থেকে 20 বা 0 থেকে 5, 0 থেকে 2 এরকম একটা ইন্টারভালের মধ্যে থাকে, তো সেটাকে বলা হয় গ্রুপ ডাটা। আর যেটা এরকম ইন্টারভালের মধ্যে থাকে না, শুধুমাত্র আলাদাভাবে থাকে, সেটাকে বলা হচ্ছে আনগ্রুপ ডাটা। তোমরা শুরুতে যেটা মিডিয়ান আইডেন্টিফাই আমি করে দেখালাম, এটা হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান। বাট যখন আমাদের গ্রুপ ডাটা হবে তখন আমরা এভাবে আমরা সহজেই মিডিয়ান বের করতে পারি। দেখো আমরা এভাবে মিডিয়ান বের করেছি। ফর গ্রুপ ডাটা দ্য মিডিয়ান অবটেইন দ্য ইন্টারপোলেশন ইজ গিভেন বাই, আমরা এই একটা ফর্মুলা ইউজ করেছি, এই ফর্মুলার মাধ্যমে আমরা কি করব, আমরা মিডিয়ান বের করতে পারবো। দেখো এখানে মিডিয়ান সমান L1 প্লাস n বাই 2 মাইনাস f1 ডিভাইডেড বাই f মিডিয়ান ইন্টু সি। এখানে আমি একটি সূত্র ফর্মুলা ইউজ করেছি। তোমাদের গ্রুপ ডাটার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করে মিডিয়ান বের করতে হবে। খেয়াল করে দেখো এখানে L1 মানে হচ্ছে এখানে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ যে ঘরে মিড মধ্যমা রয়েছে সেই ক্লাসের লোয়ার ক্লাস বাউন্ডারি। এন মানে তো আমরা আগেই জানি নাম্বার অফ আইটেমস ইন দ্য ডাটা, টোটাল আইটেমসকে এন বলা হয়। আর এফ ওয়ান হচ্ছে যে ঘরে এই যে লোয়ার ক্লাস বাউন্ডারিটা মিডিয়ানটা যে ঘরে রয়েছে সেই মিডিয়ান ক্লাসের আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এফ মিডিয়ান মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ মিডিয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিল ক্লাস, আর এফ ওয়ানটা হচ্ছে সাম অফ অল ক্লাসেস লোয়ার দেন দ্য মিডিয়ান ক্লাস। আর এই সেটা হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল। তাহলে এখানে খেয়াল করো এই শুরুতে যে আমি এখানে দেখিয়েছি 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 71 থেকে 74, এটা হচ্ছে একটা ক্লাস ইন্টারভাল। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ক্লাস ইন্টারভাল যখন এরকম থাকে, দেখো 60 থেকে 62, 62 থেকে না শুরু হয়ে এখানে 63 থেকে শুরু হয়েছে, যখন এরকম হয় তখন সেটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আর যখন ডিসকন্টিনিউয়াস থাকে তখন আমরা কি করব, রিয়েল ক্লাস ইন্টারভাল করব। তো রিয়েল ক্লাস ইন্টারভাল রূপান্তর করার জন্য দেখো আমরা কি করেছি, 60 থেকে হাফ কমিয়ে দিয়েছি আর 62 থেকে হাফ বাড়িয়ে দিয়েছি, তাহলে 59.5 আর 62.5। এখন এই 62.5টাই পরের এই আগের ক্লাস, অর্থাৎ এই ক্লাসের ঊর্ধ্বসীমা, পরের ক্লাসের নিম্ন সীমা হবে। দেখো 62.5 এবং 65 থেকে আমি বাড়িয়ে দিয়েছি 65.5। আবার দেখো এই 65.5 পরের ক্লাসে নিম্ন সীমা হলো, আর 68কে আমি 68.5 করে দিলাম। এই 68.5 পরের ক্লাসে নিম্ন সীমা হলো, আর 71কে আমি 71.5 করে দিলাম। অর্থাৎ যখন এইভাবে আমি লিখবো তখন সেটাকে বলা হচ্ছে রিয়েল ক্লাস ইন্টারভাল বা কন্টিনিউয়াস গ্রুপ ডাটা। এখন দেখো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার অঙ্কের সুবিধার ক্ষেত্রে আমার এই জিনিসগুলো লাগবে। সেটা হচ্ছে আমরা ওই যে করেছি যে প্রত্যেকটা সারির আমরা এই যে আহ, মধ্যমা থেকে আমরা কি করি, আমরা ডি বের করি। এইখানে এই জিনিসটা আমরা বের করেছি, সেটা হচ্ছে যে আহ, এই মাঝের যে একটা সারি, সেই মাঝের সারিকে আমরা সহজেই কিন্তু বলতে পারি, মাঝের সারিকে আমরা প্রিয় শিক্ষার্থী খেয়াল করো যে মাঝের যে সারিটা, সেই মাঝের সারিটা কিন্তু আমরা কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারি। তো কিভাবে মাঝের সারিটা আইডেন্টিফাই করতে পারি, দেখো 1 2 3 4 5 সব মোট গ্রুপ রয়েছে 5টা গ্রুপ, তাহলে মিডিয়ান অবশ্যই এই 5টা গ্রুপের মধ্যে 1 2 উপরের দুইটা পরের দুইটা বাদ দিলে এই ঘরে যে মিডিয়ান রয়েছে সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারি। তাহলে আমরা মিডিয়ান কোন ঘরে রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। এখন যে ঘরে মিডিয়ান রয়েছে সেই মিডিয়ান ঘরের লোয়ার লিমিটকে বলা হচ্ছে L1। তাহলে এই ঘরে এই যে L1 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো L1 এর মান 65.5। আমরা এখন আমাদের লাগবে n এর মান। n এর মান হচ্ছে সমস্ত রকম f গণসংখ্যার সমষ্টি। এই লাইনে গণসংখ্যা দেওয়া আছে, দেখো এই সর্বমোট গণসংখ্যা হচ্ছে 100টি। তাহলে n সমান সমান 100টি আর 2 তো সূত্রের 2। এখানে f টা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির যোগ। দেখো এই প্রথম ঘরে 5টা, তাহলে আমার সর্বমোট ফ্রিকোয়েন্সি রয়েছে 5টা, পরের ঘরে 8টা, তার মানে ফ্রিকোয়েন্সি রয়েছে 5 আর 8 23টা। এরপরের ঘরে ফ্রিকোয়েন্সি রয়েছে 18, যদি আমরা এইগুলো যোগ করি তাহলে 65টা, তারপরের ঘরে রয়েছে এই সমস্তগুলো যোগ করলে 92টা, তারপরে সবগুলো যোগ করলে 100টা। এইভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে যোগ করে করে যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যেটা আমার এই উপরের এই মানটা। তাহলে এই মিডিয়ান ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আমরা কিন্তু সেটা সহজেই পেতে পারি। আবার মিডিয়ান ঘরের আগের ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত সেটাও আমরা সহজেই পেতে পারি। তাহলে এই যে আমরা বলেছি f1 সমান সাম অফ অল ক্লাসেস লোয়ার দেন দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ এই মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো এই যে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 23। তাহলে মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি যদি 23 হয় তাহলে এর সমান 23। এফ মিডিয়ান মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, মানে যে ঘরে মিডিয়ান রয়েছে সেই ঘরের ফ্রিকোয়েন্সি, তাহলে যে ঘরে মিডিয়ান রয়েছে সেই ঘরের ফ্রিকোয়েন্সি দেখো 42। আর ক্লাস ইন্টারভাল কত দেখো, ক্লাস ইন্টারভাল আমরা সহজেই বের করতে পারি কিভাবে, ক্লাস সাইজ কিন্তু যদি ডিসকন্টিনিউয়াস হয় এবং কন্টিনিউয়াস সেটা আমি ক্লাসের লাস্টে আবার তোমাদের বের করে দেখাবো। এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে হচ্ছে 3 এখানে 3 ক্লাস ইন্টারভাল আছে। আমরা এই ক্লাসের শেষে ক্লাস ইন্টারভাল ডিসকন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিভাবে ক্লাস ইন্টারভাল বের করতে হয় আমরা আবার শিখবো। আমরা আগের ক্লাসে অবশ্যই শিখেছি যে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমরা লোয়ার লিমিট এবং হায়ার লিমিট দুইটা থেকে বিয়োগ করে আমরা 1 যোগ করব, আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে শুধুমাত্র লোয়ার লিমিট এবং হায়ার লিমিট বিয়োগ করে দিলেই আমরা ক্লাস ইন্টারভালটা পেয়ে যাব। তাহলে এই যে আমরা যে মানগুলো বের করলাম, অর্থাৎ এল সমান সমান এই যে মিডিয়ান ঘরের ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট, এন হচ্ছে টোটাল গণসংখ্যা 100টি, এফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ যে ক্লাসে মিডিয়ান রয়েছে তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফ হচ্ছে যে ক্লাসে মিডিয়ান রয়েছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর সি হচ্ছে তোমার ক্লাস ইন্টারভাল 3। তাহলে এই মানগুলো যদি আমরা এখন এখানে ইনপুট করে দিই তাহলে আমরা মিডিয়ানটা পেয়ে যাব। তাহলে গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা সহজেই কিন্তু এভাবে মিডিয়ান নির্ণয় করতে পারি। আর আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে, আমরা তো সহজেই ওড নাম্বারের ক্ষেত্রে মাঝেরটা হচ্ছে মিডিয়ান, আর ইভেন নাম্বারের ক্ষেত্রে মাঝের দুইটার যোগফল যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা মিডিয়ান পেয়ে যাব। তাহলে এই হলো মিডিয়ান। এখন আমরা জানবো মিডিয়ানের যে আমরা মিডিয়ানের অ্যাডভান্টেজ। মিডিয়ান ক্যান বি ক্যালকুলেটেড ইন অল ডিস্ট্রিবিউশন। মিডিয়ানটা সমস্ত রকম ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন থেকে মিডিয়ান নির্ণয় করা যায়। যত রকম ডিস্ট্রিবিউশন রয়েছে সমস্ত রকম ডিস্ট্রিবিউশন থেকে মিডিয়ান নির্ণয় করা যায়। মিডিয়ান ক্যান বি আন্ডারস্টুড ইভেন বাই কমন পিপল, অর্থাৎ সাধারণ জনগণ মিডিয়ান বুঝতে পারে। তোমরা মাত্রই বুঝতে পেরেছো যে মিডিয়ান আসলে একদম শুধু একটা জিনিস, কারণ মানে দুইটি সারি থেকে সহজেই মাঝখানে ডাটা নিয়ে কাজ করলে মিডিয়ান বের করা যায়। তাহলে সহজেই মিডিয়ান যে কেউ বুঝতে পারবে বা বের করতে পারবে। Median can be ascertained even with the extreme item. মিডিয়াম মিডিয়ান আসলে কোনো এক্সট্রিম আইটেম দ্বারা খুব একটা প্রভাবিত হয় না, যদি না মিডিয়ান সারিতে কোনো এক্সট্রিম আইটেম পড়ে, কারণ শুধুমাত্র মিডিয়ান ঘর নিয়ে আমরা এখানে কাজ করি, তো খুব একটা এক্সট্রিম আইটেমটা প্রভাবিত করে না। ইট ক্যান বি লোকেটেড গ্রাফিক্যালি, মিডিয়ানকে আমরা গ্রাফিক্যালি প্রকাশ করতে পারি, অ্যান্ড ইট ইজ মোস্ট ইউজফুল ডিলিং উইথ কোয়ালিটেটিভ ডাটা। যদি কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে কিন্তু মিডিয়ানটা আরও সুন্দরভাবে প্রকাশ করা যায়। এগুলো হচ্ছে মিডিয়ানের একটি সুবিধা। আর অসুবিধার মধ্যে আমরা বলতে পারি ইট ইজ নট বেসড অন অল দ্য ভ্যালুস, কারণ আমরা খেয়াল করে দেখি শুধুমাত্র মিডিয়ান ঘর নিয়ে আমরা কাজ করেছি, সুতরাং অল দ্য ভ্যালু নিয়ে এখানে কাজ করা হয় না। সুতরাং অল দ্য ভ্যালু নিয়ে যদি কাজ না করা হয় তাহলে সব ভ্যালুর যে প্রতিনিধিত্ব মিডিয়ান করছে সেটা কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারি না। ইট ইজ নট ক্যাপেবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। ফার্দার যে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু মিডিয়ানটা খুব একটা উপযোগী নয়, অ্যান্ড ইট ইজ অ্যাফেক্টেড ফ্লাকচুয়েশন অফ স্যাম্পলিং। অনেক সময় যদি স্যাম্পলিং এর ফ্লাকচুয়েশন করা হয় তাহলে কিন্তু স্যাম্পলিং রুটানো বা কম বেশির কারণে মিডিয়ানের কিন্তু যে রেজাল্টের মধ্যে একটা কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে মিডিয়ানের একটি অসুবিধা। সো দেখা গেল আমরা মিডিয়ানের বিভিন্ন সুবিধা অসুবিধা জানলাম, মিডিয়ানের বিভিন্ন ফর্মুলা জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মোড বা প্রচুরক। মোড বা প্রচুরক কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মোড বা প্রচুরক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, কারণ সেন্ট্রাল টেন্ডেন্সি যতগুলো উপায় রয়েছে তার মধ্যে প্রচুরক অন্যতম একটি গুরুত্বপূর্ণ। কোনো একটি সংখ্যা কতবার এক্সিস্ট করছে সেটার উপর ভিত্তি করেই সাধারণত মোড নির্ণয় করা হয়। যেমন ধরো এখানে যদি এক্সাম্পলের দিকে তোমরা খেয়াল করে দেখো তাহলে সহজেই কিন্তু মোড জিনিসটা বুঝতে পারবা। যেমন প্রিয় শিক্ষার্থী তোমরা এক্সাম্পলটা খেয়াল করো,
দেখো 2 2 5 7 9 9 9 10 10 11 12 18। তোমরা তোমরা যদি এই জিনিসটা খেয়াল করে দেখো তাহলে দেখো এই যে একটা সংখ্যার মধ্যে 2 2 2 2 আছে দুইবার, 5 রয়েছে একবার, 7 রয়েছে একবার, 9 রয়েছে দেখো 1 2 3 বার, 10 রয়েছে দুইবার, 11 একবার, 12 একবার এবং 18 একবার। তাহলে আমরা মোট যদি আমরা মোট সম্পর্কে বললাম যে কোনো একটি তথ্য সারির কোনো একটি সংখ্যা সবচেয়ে কোন সংখ্যাটি বেশি আছে সেটা হচ্ছে মোট। তার মানে যে সংখ্যাটি বেশি আছে সেই সংখ্যার আশপাশে অন্যান্য সংখ্যা আছে, তাহলে আমরা এভারেজ বের করে সেটাই একটা এভারেজের মতো সেন্টার টেন্ডেন্সি, আমরা সেটাকে বলতে পারি সেন্টার টেন্ডেন্সি। তাহলে সেই কারণে মোড নির্ণয় করা হয়। তাহলে যেহেতু এটি 9 সবচেয়ে বেশি রয়েছে তার মানে কি 9টা হচ্ছে মোড, 9টা হচ্ছে মোড। এখন দেখো এমন হতে পারে মানে এই যে ও তোমরা একটু আগে দেখো ইট মে নট এক্সিস্ট, কখনো কখনো মোড নাও থাকতে পারে, এন্ড ইফ এক্সিস্ট মে নট ইউনিক। মাঝে মাঝে দেখা যাচ্ছে মোড একাধিকও থাকতে পারে, কোনো একটা সংখ্যার মধ্যে এক্সিস্ট করছে মোড কিন্তু একাধিক, আমরা হচ্ছে ওটা হচ্ছে ইউনিক না। যেমন দেখো এখানে এটাকে এখানে নয় যে মোড, এটা সহজে কিন্তু আমরা বুঝতে পারছি, কিন্তু পরের উদাহরণটা খেয়াল করো 3 একবার, 5 একবার, 8 একবার, 10 একবার, 12 একবার, 15 একবার, অর্থাৎ এখানে কোনো মোড নেই, নো মোড এক্সিস্ট in this set। আর এখানে হচ্ছে 9 আছে। আর এখানে দেখো 2 একবার, 3 একবার, 4 দেখো 1 2 3 বার, 5 2 বার, 7 2 3 বার, 9 এখানে দেখো 4 3 বার আছে, 7 ও 3 বার আছে। সো সবচেয়ে বেশি আছে দুইটা মোড। সো there are two modes in this sets 4 and 7। and তাহলে যদি কোথাও যদি শুধুমাত্র একটা ইউনিক মডাল মোড থাকে তখন সেটাকে বলা হবে ইউনিমডাল। যদি কোনো মোড না থাকে তাহলে হচ্ছে নো মোড এক্সিস্ট। আর যদি টু মোড থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে বাইমডাল। তাহলে মোডটা কি? মোড হচ্ছে কোনো তথ্য সারির সর্বাধিক ব্যবহৃত সংখ্যা, সর্বাধিক ব্যবহৃত ডাটা বা উপাত্ত বা সংখ্যা। এখন আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা ডাটা হচ্ছে একটা গ্রুপ ডাটা আছে, একটা আনগ্রুপ ডাটা আছে। আমরা এখানে যে উদাহরণটা আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম এটা কিন্তু একটি আনগ্রুপ ডাটার আলোচনা, কিন্তু আমরা যখন গ্রুপ ডাটা হবে তখন কিন্তু অন্য রকম ভাবে আমরা সূত্র ব্যবহার করব। দেখো এখানে ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্য মোড ক্যান বি অবটেইন ফ্রম দ্য ফর্মুলা। অর্থাৎ যদি আমরা গ্রুপ ডাটা হয় তখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন থেকে যদি আমরা গ্রুপ ডাটা করি তখন আমরা এই সূত্রটা ইউজ করব। যেখানে দেখো এল প্লাস এই যে একটা ত্রিভুজের মধ্যে সংখ্যা দেখছো এটা হচ্ছে পরিসংখ্যানিক ভাষায় এটাকে বলা হচ্ছে ডেল্টা। তাহলে এই উপরের সংখ্যাকে বলা হচ্ছে ডেল্টা 1 আর নিচের সংখ্যাকে বলা হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। এটা হচ্ছে এর ফর্মুলা, মোডের ফর্মুলা হচ্ছে এটা। প্রস্থ নির্ণয় করার জন্য আমরা যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি আনগ্রুপড হয় তাহলে তো প্রস্থকে আমরা সহজেই বুঝতে পারবো, যে ভ্যালুটা সবচেয়ে বেশি রয়েছে সেটাই হচ্ছে প্রস্থ। এখন দেখো তাইলে এখানে মোডের ক্ষেত্রে আমরা যে এই যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের দিকে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখো এখানে এইখানে ফ্রিকোয়েন্সির দিকে তাকাও 8 10 16 14 10 5 2। তাহলে এই যে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে কোন ঘরে, দেখো এই 16, এই সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে 16। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে ঘরে থাকে সাধারণত মোড সেই ঘরে হচ্ছে মোড। তাহলে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যে ঘরে সেই ঘরকে বলা হয় হচ্ছে মোড। তাহলে দেখো এইখানে যে আমরা সূত্র লিখেছি L1, L1 হচ্ছে লয়ার ক্লাস বাউন্ডারি অফ মোড ক্লাস। তাহলে এই মোড ক্লাসের লয়ার ক্লাস বাউন্ডারি কত? 269.995। এটা হচ্ছে যেহেতু ডিসকন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস আমরা যা রিয়েল ক্লাস করে নেব, আমরা এই যে এখানে যেমন রিয়েল ক্লাস ওইভাবে আমরা রিয়েল ক্লাস করে নিলে আমরা বুঝতে পারবো যে আসলে লোয়ার লিমিটটা 269.99। তো এই ক্লাসের লোয়ার লিমিট 269.99। তাহলে এই ক্লাসের লোয়ার লিমিটটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে যেটা লাগবে, আর লাগবে ডেল্টা 1। তাহলে ডেল্টা মানে কি দেখো এক্সেস অফ মডাল ফ্রিকোয়েন্সি ওভার ফ্রিকোয়েন্সি অফ নেক্সট লোয়ার ক্লাস। অর্থাৎ আগের ক্লাস থেকে আগের ক্লাস থেকে এই যে ক্লাস আছে দুইটার মধ্যে যতটুকু পার্থক্য, এই মডাল ফ্রিকোয়েন্সি ক্লাস থেকে আগের ফ্রিকোয়েন্সি ক্লাসের যে পার্থক্য সেইটাকে বলা হবে হচ্ছে ডেল্টা 1। তাহলে দেখো 16 থেকে তুমি 10 বিয়োগ দাও তাহলে থাকবে 6। তাহলে দেখো 16 থেকে 10 বিয়োগ দিলে 6, তাহলে 6টাকে বলা হবে ডেল্টা 1। অর্থাৎ যে ক্লাসে তোমার ফ্রিকোয়েন্সি মোড রয়েছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সির সাথে আগের ক্লাসের ফ্রিকোয়েন্সির পার্থক্যটাই হলো ডেল্টা 1। আর ডেল্টা 2 তাহলে কি? যে ক্লাসে তোমার ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ক্লাসের সাথে পরের ক্লাসের পার্থক্যটা হচ্ছে ডেল্টা 2। দেখো এই 16টা হচ্ছে আমার মোট ক্লাসের ফ্রিকোয়েন্সি, দেখো পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি 14, দেখো 16 মাইনাস 14 সমান 2, তাহলে আমরা ডেল্টা 2 পেয়ে গেলাম। আর দেখো এখানে ক্লাস ইন্টারভাল কত? ক্লাস ইন্টারভাল কিন্তু সহজে আমরা বলতে পারতেছি, এখানে 10 হচ্ছে আমার ক্লাস ইন্টারভাল 250 তো 259.9 বা 26
2 6 থেকে যদি আমরা করতাম তখন তখন সহজেই আমরা আরো বুঝতে পারতাম। তো এটা হচ্ছে ক্লাস ইন্টারভাল 10 আছে, সহজেই আমরা বিয়োগ দিলে বের করতে পারবো ক্লাস ইন্টারভাল 10। তাহলে কিন্তু আমরা এই মোডের সমস্ত ডেটা পেয়ে গেছি, গ্রুপ ডেটা। তাহলে এল হচ্ছে আমার 269.995, ডেল্টা 1 সমান 6, ডেল্টা 1 সমান 6, ডেল্টা 2 সমান সমান 2, আর আমরা এখানে ক্লাস ইন্টারভাল 10। তাহলে এই যে ডাটাগুলো দিয়ে আমরা যদি এখন ক্যালকুলেটরে ক্যালকুলেটর ইউজ করি, সহজেই আমরা কি করতে পারবো, আমরা এই যে ডিস্ট্রিবিউশনের মোড সহজেই খুঁজে পাবো, মোডের রেজাল্ট। এখন মোড যে আমরা ব্যবহার করব সেন্ট্রাল টেন্ডেন্সির অন্যতম একটা মেজর হিসাবে, কেন, তার অ্যাডভান্টেজটা আসলে কি? তাহলে আমরা দেখে আসি যে মোড ইজ রেডিয়ালি কম্প্রিহেন্সিবল অ্যান্ড ইজিলি ক্যালকুলেটেবল। আমরা সহজেই দেখলাম যে মোড আসলে সহজেই ক্যালকুলেট করা যায়, এবং ইট ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ ডাটা। এটা হচ্ছে একটা ডাটার সবচেয়ে বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্যবহৃত হয়। কারণ কি, মোড মানে হচ্ছে কোনো একটি সংখ্যা সবচেয়ে বেশি ব্যবহৃত সংখ্যা। তো যে সংখ্যাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সাধারণত গড়টা তার আশপাশেই থাকে, অধিকাংশ সংখ্যা তার আশপাশেই থাকে। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি যেহেতু সেন্টার ভ্যালু নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, তাহলে মোডের মাধ্যমে কিন্তু আমরা বেস্ট সেন্ট্রাল ভ্যালু আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা সেটা কিন্তু আমরা বলতেই পারি। ইট ইজ নট অ্যাট অল এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালু। কিন্তু মোড সাধারণত যে ঘরে ফ্রিকোয়েন্সি রয়েছে আমরা সেই ঘর থেকে, সেই আমরা যে ঘরে হাইস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ঘর থেকে আমরা মোড ব্যবহার করে কোনো এক্সট্রিম ভ্যালু এখানে এফেক্ট করে না। দ্য ভ্যালু অফ দ্য মোড ক্যান অলসো বি ডিটারমাইন্ড গ্রাফিক্যালি। আমরাও আমরা যে কোনো গ্রাফের মাধ্যমে মোডের ডাটাগুলো আমরা দেখাতে পারি, যেমনটা মিডিয়ানে দেখাই। এবং ইট ইজ ইউজুয়ালি অ্যান অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যান ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য সিরিজ। এটা আমরা সহজেই বলতে পারি যে এটা হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে একটা সিরিজের সবচেয়ে প্রকৃত যে ভ্যালু, সেই ভ্যালুটা মোডের মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে আমরা এই অ্যাডভান্টেজগুলো সহজেই বুঝে গেলাম। এখন ডিসঅ্যাডভান্টেজ গুলো কি আছে? ইট ইজ নট বেসড অন অল অবজারভেশন। দেখো আমরা কিন্তু সাধারণত যে ঘরে হাইস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ঘর নিয়ে আমরা কাজ করে আমরা মোড বের করে ফেলছি, অন্যান্য ঘরে কি আছে না আছে সেটা কিন্তু আমরা খুব একটা দেখি না। সুতরাং এটা বেসড অন অল অবজারভেশন না, যেহেতু অন্যান্য ঘরের অবজারভেশনের দিকে যেহেতু এটা কোনো ভ্রুক্ষেপ নেই, সেহেতু আমরা বলতে পারি না যে মোডের মাধ্যমেই আমরা বেস্ট সেন্ট্রাল ভ্যালুটা আইডেন্টিফাই করতে পারি। ইট ইজ নট ক্যাপেবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। মোড একবার নির্ধারণ করলে যেহেতু শুধুমাত্র একটা ঘর নিয়ে মোড করা হয়, সব অবজারভেশনের জন্য না, সো ফার্দার ম্যাথমেটিক্যালের জন্য আসলে মোডটা খুব একটা ইউজফুল না। যেমনটা আমার হচ্ছে এভারেজ বা অ্যারিথমেটিক মিন আমরা দেখেছি, সেটা ফার্দার ক্যালকুলেটরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মোড ইজ অ্যাফেক্টেড টু এ গ্রেট এক্সটেন্ট বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। আসলে স্যাম্পলিং ফ্লাকচুয়েশনের কারণে মোডটা কি হবে, আমরা যদি স্যাম্পলটা যদি ছোট হয় তাহলে আমার রেজাল্টটা একরকম হবে, এবং হাইয়েস্ট বেশি স্যাম্পল হলে রেজাল্টটা একটু কারেকশনটা বেশি হবে। সো দ্য গ্রুপিং হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য ভ্যালু অফ মোড। আমার যে গ্রুপিংটা আছে সেই গ্রুপিংটা আমার কি হবে, ভ্যালু অফ মোডের ক্ষেত্রে একটা ইফেক্ট করে। তাহলে এইগুলো হচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ অফ মোড। তাহলে আমরা মোড বা প্রচুরকের যে সুবিধা আছে সুবিধাগুলো আমরা জানলাম, অসুবিধাগুলো আমরা জানলাম, বা প্রচুরকের আমরা ফর্মুলার মাধ্যমে আমরা সহজেই এখন প্রচুরকটা বের করতে পারবো। তাহলে এই যে আমরা মেন জানলাম, মিডিয়াম জানলাম, মোড জানলাম। এখন মেন মিডিয়াম মোডের মধ্যে দেখো যে এরকম সব যেটা থাকে, এটা হচ্ছে আহ, আমরা নরমাল ডিস্ট্রিবিউট, এটা হচ্ছে আমার দেখো এটা হচ্ছে পজিটিভলি স্কুইড, এটা হচ্ছে নেগেটিভলি স্কুইড, মানে কোন দিকে বাঁকা। যদি পজিটিভলি স্কুইডের ক্ষেত্রে মোডটা হয় সবচেয়ে বড়, তারপরে মিডিয়ান, তারপরে মেন। আর নেগেটিভলি স্কুইড যদি হয় তাহলে সবচেয়ে বড় হচ্ছে মোড হয়, তারপরে মিডিয়ান হয়, তারপরে মিন হয়। যেটা আমরা একটা এমপিরিক্যাল রিলেশনের একটা ইকুয়েশন মাধ্যমে, আমরা একটা সূত্রের মাধ্যমে এদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বোঝাতে পারি, যে মিন মাইনাস মোড, অর্থাৎ মিন এবং মিন থেকে যদি মোড বিয়োগ দেওয়া যায়, তাহলে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান যে ভ্যালু হয় সেটা পাওয়া যায়। অর্থাৎ এই মিন মাইনাস মোড ইকুয়ালস টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এখন আমরা জানি জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন বা জি অফ এ সেট অফ এন, জি জিওমেট্রিক মিন বা জি অফ এ সেট অফ এন পজিটিভ নাম্বার, এন পজিটিভ নাম্বার x1 x2 x3 x3 x4 dot 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 xn is the nth root of the product of the numbers। অর্থাৎ যতগুলো ভ্যারিয়েবলস রয়েছে সম্পূর্ণ ভ্যারিয়েবলস এর nth রুট নাম্বারটি বলা হচ্ছে জিওমেট্রিক মিন। দেখো এখানে x1 x2 x3 এবং x dot 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 xn একটি ভ্যারিয়েবলস এর একটা সিরিজ, এবং এই সিরিজের nth রুটতম মানটাকে বলা হচ্ছে জিওমেট্রিক মিন। অর্থাৎ কোনো একটি সংখ্যা, কোনো একটি সিরিজের যদি আমরা n রুটতম মান বের করি, তাহলে n মানে হচ্ছে টোটাল নাম্বার অফ সংখ্যা, টোটাল নাম্বার সংখ্যার যে রুট করলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হবে জিওমেট্রিক মিন। দেখো দ্য জিওমেট্রিক মিন অফ দ্য নাম্বার 2 4 and 8, there are three সংখ্যা, so n means 3, so 3 root
2 ইন্টু 4 ইন্টু 8, যেহেতু এটা হচ্ছে দেখো এখানে গুণ অবস্থায় রয়েছে, তাহলে সহজেই 4 দুগুণা 8, 8 8 64 কে 3 রুট অফ 64 সমান 4, আমরা সহজেই কিন্তু পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক হচ্ছে nth root of product of the numbers. সহজে ভাষায় জিওমেট্রিক মিন ইজ দ্য nth root of the product of the numbers. এখন আমরা যাব হারমোনিক মিন বা তরঙ্গ গড়। Harmonic mean denotes by s of a set of n numbers x into x2 x10 x4 xn is the reciprocal of the arithmetic mean, অর্থাৎ arithmetic mean এর উল্টা মানের of the reciprocal of the numbers, অর্থাৎ কতগুলা উল্টা মানকে বলা হচ্ছে তরঙ্গ গড়। কতগুলা উল্টা মানের গড়ের উল্টা মানকে বলা হবে হচ্ছে তরঙ্গ মান। দেখো এখানে x1 বাই x দেওয়া আছে, তার মানে কি x এর উল্টা মানের ডিভাইডেড বাই n হচ্ছে, তাহলে আমার এই গড়ের আবার এখানে 1 দেয়, তার মানে কতগুলা উল্টা মানের গড়ের উল্টা মানকে বলা হবে হচ্ছে হারমোনিক মিন। অর্থাৎ যদি আমরা বিভিন্ন কোনো একটি তথ্য সারির গড়কে উল্টায় যদি সেটা যদি আবার আমরা উল্টাই, তখন সেটাকে বলা হবে হচ্ছে তরঙ্গ মান, এবং তার মাধ্যমে আমরা কোনো একটি সংখ্যার সহজে সেন্টার ভ্যালু আইডেন্টিফাই করতে পারি। তাহলে দ্য হারমোনিক মিন অফ দ্য নাম্বার 2 4 and 8, তাহলে 2 4 and 8 কে আমরা উল্টাই, তাহলে 1/2 1/4 এবং 1/8, আর 2 4 এবং 8 যারা 3 সংখ্যা, সো এখানে যেহেতু সূত্র n ইনটু সামেশন 1/x, তাহলে n 3 সংখ্যার উপরে n, আর এটা হচ্ছে 1/x মানে 1/2 1/4 1/x, সামেশন মানে সবগুলো সংখ্যার যোগ। তাহলে দেখো তিনটা সংখ্যা আমরা যোগ করেছি এবং সেটা টোটাল n বাই দ্বারা ভাগ দিচ্ছি, আমরা একটা হারমোনিক মিন পেয়ে গেছি। সো আমরা হারমোনিক মিনটা এই ফর্মুলা ইউজ করে আমরা সহজে বের করতে পারি। তাহলে হারমোনিক মিনের সংজ্ঞা হচ্ছে রেসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য নাম্বারস, অর্থাৎ কতগুলা হারমোনিক মিন হলে কতগুলা উল্টা মানের গড়ের উল্টা মানকে বলা হবে হলে হারমোনিক মিন বা তরঙ্গ গড়। Root mean square, the root mean square of a set number is sometimes denoted by root square। আমরা অনেক সময় root mean square তোমাদের বের করতে হতে পারে তোমাদের পরীক্ষাতে, তাহলে আমরা এইভাবে root x mean x square মানে কি x বার স্কয়ার, অথবা আমরা এভাবে বলতে পারি যে root mean x square সমান সমান x square বাই n। তাহলে দেখো এই সংখ্যাগুলো যদি আমরা root mean x square কথা বলে, তাহলে হচ্ছে প্রতিটি সংখ্যার আমরা বর্গ করে যদি আমরা যোগ করে সেটা যতগুলো সংখ্যা সেটা সংখ্যাতে ভাগ দিয়ে যে সংখ্যাটা আমরা পাবো সেটার রুট করলে আমরা পেয়ে যাবো রুট মিন স্কয়ার। এখন আমরা জানবো কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল শব্দ। কোয়ার্টাইল মানে চতুর্থাংশ। কোনো একটি সংখ্যাকে যদি আমরা 100 কে যদি আমরা কোয়ার্টাইল ডিভাইডেড যে কোনো সংখ্যাকে যদি আমরা 100% করি এবং সেই পার্সেন্টেজকে যদি আমরা 4টা ইকুয়াল পার্টে ভাগ করি, তখন সেটাকে বলা হবে কোয়ার্টাইল। যেমন দেখি এখানে আমরা 100% 0 থেকে 100%, সেখানে আমরা 4টা ভাগে ভাগ করেছি। দেখো 1 2 3 4, তাহলে প্রত্যেকটা পার্ট এক একটা কোয়ার্টাইল। Q1 ফার্স্ট কোয়ার্টাইল, Q2 হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, Q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল, আর এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টাইল। তাহলে হচ্ছে দেয়ার আর 4 কোয়ার্টাইল ইন অ্যান সিরিজ। 0 থেকে 1 পর্যন্ত দেয়ার আর 4 কোয়ার্টাইল। আমরা সিরিজকে আমরা 4 ইকুয়াল ভাগে ভাগ করলে সেটা আমরা পেয়ে যাবো হচ্ছে কোয়ার্টাইল। আর ডিসাইল হচ্ছে দশমাংশ, অর্থাৎ কোনো একটি একে আমরা যদি 10 ভাগে ভাগ করি তাহলে সহজে আমরা পেয়ে যাবো সেটা কিন্তু দশমাংশ। দেখো এখানে আমরা 0 10 20 30 40 50 60 70 80 90 and 100, এখানে দেখো 10টা ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমরা সহজে এখানে পেয়ে গেছি হচ্ছে ডিসাইল বা দশমাংশ। আর পার্সেন্টেজ হচ্ছে 100 ইকুয়াল পার্ট, অর্থাৎ কোনো একটি ভাগে যদি আমরা 100 ভাগে ভাগ করি তবে সেটাকে বলা হবে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে কোয়ার্টাইল মানে 4 ইকুয়াল পার্টস, ডিসাইল মানে 10 ইকুয়াল পার্টস, পার্সেন্টেজ মানে 100 equal parts। এখন এই আমরা যেভাবে একটি সংখ্যার কোয়ার্টাইল গুলো নির্ণয় করতে যদি আমরা চাই, তাহলে দেখো সহজেই তোমরা এই যে এখানে একটা ক্যালকুলেটর যখন আমরা মিডিয়ান যখন করেছি তখন দেখো এই যে সূত্রটা ব্যবহার করেছি, আমরা মিডিয়ানের এই সূত্রটা ব্যবহার করেছি। এখানে এই সেম সূত্র কোয়ার্টাইলের ক্ষেত্রে তারপরে তোমার পার্সেন্টাইলের ক্ষেত্রে, ডিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র যদি আমরা কোয়ার্টাইল হয় তাহলে মিডিয়ানের ক্ষেত্রে দেখো n/2 আছে, মিডিয়ানের ক্ষেত্রে কি আছে n/2, মিডিয়ানের ক্ষেত্রে n/2। তাহলে যখন কোয়ার্টাইল হবে তখন n এর নিচে এটা 4 দিতে হবে, অর্থাৎ n/4। আর যখন ডিসাইল হবে তখন আমরা n এর নিচে দেব 10, আর যখন আমাদের পার্সেন্টাইল হবে তখন n/100। তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেই আমরা সবগুলো ওইখানে সলিউশন করতে পারবো ম্যাথগুলো।
এই ম্যাথগুলো আমরা সহজে এভাবে সলিউশন করতে পারবো। তাহলে আমরা যদি এগুলো যদি আমরা সলিউশন করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের দিকে খেয়াল করতে হবে। খেয়াল করে যে টোটাল আমাদের করতে হবে, তো আমি বলেছি যে ওই যে সূত্রের n/4, এর কি করতে হবে, আমরা সূত্রের n/4 কে আমরা 4 ভাগে, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি 65, 4 দ্বারা ভাগ দিলে প্রত্যেকটা অংশ হচ্ছে 16.25। 16.25 যদি হয় তাহলে দেখো, খেয়াল করে দেখো যে তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। 16.25 থেকে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে 16.25 কোন ঘরে রয়েছে, এইখানে দেখো এই যে একটা ঘর, এই ঘরে রয়েছে 16.25। এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা বুঝতে পারবো যে কোন ঘরে আমার ফার্স্ট কোয়ার্টাইল রয়েছে। তাহলে এই ঘরে আমার ফার্স্ট কোয়ার্টাইল, এই ঘরে আমার ফার্স্ট কোয়ার্টাইল। তাহলে এই ঘরে যদি ফার্স্ট কোয়ার্টাইল থাকে, কারণ এই 16.25 কিন্তু এই ঘরে রয়েছে, তাহলে ফার্স্ট কোয়ার্টাইল 16.25 এই ঘরে। তাহলে এই ঘরে যদি ফার্স্ট কোয়ার্টাইল থাকে, তাহলে এর ঘরে আমি বলেছি যে ওই সূত্রের এল, এই সূত্রের এলটা হচ্ছে এই যে লয়াল লিমিট মানে 259.99 বা 260। আমরা যদি কন্টিনিউয়াস করে নিতাম তাহলে এটা দিতে পারতাম। আর যেহেতু এটা ডিসকন্টিনিউয়াস, তাহলে এই ডিসকন্টিনিউয়াস ক্ষেত্রে আগের ক্লাসের হায়ার লিমিটটা দেওয়া হয় হচ্ছে পরের ক্লাসের লোয়ার লিমিট হিসেবে আমরা এখানে ব্যবহার করি। তাহলে এখানে এল সমান 259.99 আমরা হচ্ছে লোয়ার লিমিটটা পেয়ে গেছি। এরপর আমরা ওই উপরে যেটা ছিল সেটা হচ্ছে n/4 মাইনাস এফসি। দেখো n/4 হচ্ছে 16.25, আর এফসিটা হচ্ছে কত, এফসিটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তা আমরা হচ্ছে 8। তাহলে 8 যদি আমরা বিয়োগ দেই, তাহলে 8 বিয়োগ দিলে এটা তোমার কত হচ্ছে 8.25। তাহলে উপরে 8.25 আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই সি, যেমন এটা ডিভাইডেড বাই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য টেবল। তাহলে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ। তাহলে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা আমরা বসাই দিলাম ঠিক মিডিয়ানের মতো একদম ইজি। আর ক্লাস এখানে ক্লাস ইন্টারভাল 10। তাহলে সবগুলো আমরা যদি এখন সলিউশন করি তাহলে আমরা পাবো 268.25। সো আমরা দেখো, আমরা সহজেই কিন্তু এটা আমরা বের করতে পারলাম। এখন আমরা যদি সেকেন্ড কোয়ার্টাইল এভাবে বের করতে পারি, থার্ড কোয়ার্টাইল, ফোর্থ কোয়ার্টাইল এভাবে বের করতে পারি। এখানে সেকেন্ড কোয়ার্টাইল কিভাবে বের করতে হয় তার একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তো সেকেন্ড কোয়ার্টাইল আমরা এভাবে, সেকেন্ড কোয়ার্টাইল দেখো, সেকেন্ড কোয়ার্টাইল যেহেতু ফার্স্ট কোয়ার্টাইল 60.25, সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে 32.50। 32.5 কোন ঘরে আছে, এই ঘরে 32.5 রয়েছে। তাহলে এই ঘরে যদি 32.5 থাকে তাহলে এই ঘরে লয়ার লিমিট দেখো 269.99, আর এইখানে তাহলে আমরা হচ্ছে 32.25 থেকে যদি তার আগের ঘরে যদি আমরা বাদ দিই, এখানে 1.5 পাবো। 33 থেকে 1.5 ডিভাইডেড বাই 16 হচ্ছে ওই ঘরের ফ্রিকোয়েন্সি ইনটু ক্লাস ইন্টারভাল 10। এভাবে আমরা কিউ4 বের করতে পারি। যদি আমরা এই তথ্য থেকে যদি আমরা যদি ডিসাইড বের করতে চাই তবুও পারবো। তখন আমাদের n/4 এর পরিবর্তে n/10 দিতে হবে। n/4 এর পরিবর্তে যদি আমরা n/10 দেই তাহলে 65/10 সমান 6.5। 6.5 কোন ঘরে রয়েছে, এই ঘরে রয়েছে। সো আমার ফার্স্ট ডিসাইল রয়েছে এই ঘরে। এনিওয়ে আমরা সেকেন্ড ডিসাইল আমরা 13 রয়েছে সেটা এই ঘরে। তো থার্ড ডিসাইল রয়েছে এই ঘরে, ফোর্থ ডিসাইল এই ঘরে। এইভাবে আমরা বিভিন্ন রকম ঘর আইডেন্টিফাই করতে পারবো সহজেই। এবং এভাবে আমরা কোয়ার্টাইল, ডিসাইল সবকিছুই মাত্র একটা সূত্রে ব্যবহার করতে পারি। মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টেজ সব কিন্তু একই মাত্র সূত্র, একটা সূত্রের মাধ্যমে সবগুলা নির্ণয় করা যায়। তাহলে আমরা শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা সহজে বাকি সবগুলা মিডিয়ান, কোয়ার্টাইল, ডিসাইল, পার্সেন্টাইল আমরা ব্যবহার করতে পারতেছি। শুধুমাত্র n এর নিচে 4 বা 10 বা 100 এখানে শুধুমাত্র চেঞ্জ করতে হয়, বাকি সবগুলো একই থাকে। এবং এইভাবেই আমরা সহজেই জিনিসগুলো বের করতে পারতেছি, যেগুলো আমার সেটা টেন্ডেন্সির বিভিন্ন রকম মেজার্স। এবার তোমাদের আমি বলেছিলাম যে আমরা বিভিন্ন রকম কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ক্ষেত্রে কিভাবে আসলে ক্লাস সাইজটা কত সেটা আমরা কিভাবে বের করতে পারি সেভাবে আমি তোমাদের শেখাবো। দেখো এখানে খেয়াল করে দেখো, 60 মানে 62, পরের ঘরে কিন্তু 63, তার মানে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস সিরিজ। তো যখন ডিসকন্টিনিউয়াস হয়, যদি কোনো একটা টেবিল ডাটা ডিস্ট্রিবিউশন ডিসকন্টিনিউয়াস হয়, তখন কি করতে হবে, আমার যদি ক্লাস সাইজ বের করার জন্য এই হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট দেখো 62 মাইনাস 60 বিয়োগ করতে হবে এবং প্লাস 1 যোগ করতে হবে। দেখো প্লাস 1 যোগ করে 3 হলো। তাহলে এটা হচ্ছে 62 এর সাথে আমি যোগ করে 3 হলো। তাহলে এটা হচ্ছে আমার কি, যখন ডাটাটা ডিসকন্টিনিউয়াস। খেয়াল করে দেখো, আমি রিপিট করতেছি, আমি আবার ডাটাটা ডিসকন্টিনিউয়াস। কিভাবে ডিসকন্টিনিউয়াস বুঝবো, অর্থাৎ আগের একটা ক্লাসের যে হাইয়েস্ট ভ্যালু পরের ক্লাসে গিয়ে সেইটা আর থাকে না।
পরের ক্লাসে গিয়ে যদি নিউ একটা ভ্যালু থাকে তো সেটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস ডাটা দেখো, খেয়াল করে দেখো, এখানে 59.5 মাইনাস 62.5, এখানে কিন্তু হাইস্ট যে ভ্যালুটা 62.5 সেটা কিন্তু আবার পরের ক্লাসে গিয়ে লোয়ার লিমিট 62.5 হয়ে গেছে। তার মানে কি, আগের ক্লাসে হায়ার লিমিট, সেটা পরের ক্লাসে গিয়ে লোয়ার লিমিট। যদি আগের ক্লাসে হায়ার লিমিট পরের ক্লাসে লোয়ার লিমিটে হয় তাহলে তখন সেটাকে বলা হবে হচ্ছে আমার কন্টিনিউয়াস। আর যখন কন্টিনিউয়াস হয় তখন শুধুমাত্র এই হায়ার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ দিলে কি হবে, এই যে ক্লাস ইন্টারভালটা বের হয়ে যায়। তাহলে দেখো এই যে আমরা আমরা যদি এই দুটো বের করতে পারি, আমরা এটা বের করতে 250 259.9, কিন্তু দেখো এখানে 260, তার মানে কি এটা হচ্ছে আমরা যদিও এখানে আসলে লেখার ক্ষেত্রে লিখেছি, তবু এটা কারণ 259.99 এবং 260 এর মধ্যে খুব একটা পার্থক্য নেই, এটা কিন্তু আসলে কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। তো আমরা এভাবে সহজেই কিন্তু দেখো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দুটো আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ দিলে আমরা ক্লাস বের করতে পারি। তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে ক্লাস সাইজ বের করার জন্য যদি ডিসকন্টিনিউয়াস হয় হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1, তাহলে আমরা ক্লাস সাইজ পেয়ে যাব। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে সহজেই আমরা ক্লাস সাইজ পেয়ে যাব। তো কৃষিক্ষেত্রে এখন আমরা এই যে মেইন মিডল মোডের আমরা কিভাবে একটা বের করতে পারি, তার একটা যে ধরনের তোমাদের এই ধরনের ম্যাথ মাঝে মাঝেই তোমাদের আসবে, তার উপর আমরা একটা প্রবলেম একটা সলিউশন চলো একটা কমপ্লিট করে ফেলি। দেখো এখানে ফাইন্ড দ্য মেইন এন্ড দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড কম্পুট মোড ফ্রম দেম। মানে এই যে ফ্রিকোয়েন্সি একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এইগুলোতে আমাদের দেওয়া থাকবে না, এগুলো আমাদের বের করতে হবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শুধুমাত্র এই ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তোমাদের অঙ্কে। বাকি যে এক্স এবং ইউ এবং এফ ইউ আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করব, তাহলে আমরা শর্টকাট আমরা যে ওই যে এখন অ্যাকর্ডিংলি আমরা আগে ক্লাসে অ্যারিথমেটিক মিনের কোডিং মেথড আমরা শিখেছি, সেটা হচ্ছে a প্লাস সামেশন এফ ইউ বাই এন গুণন সি। সেই সূত্রটা এখানে ব্যবহার করব। এখানে মিডিয়ানের সূত্র আমরা মাত্রই শেষ করলাম, যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ ওয়ান এফ মিডিয়ান ইন্টু সি। আর মোডের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই যে মেন মিডিয়ানের ক্ষেত্রে যে সম্পর্ক আছে সেই সম্পর্কের সূত্র ব্যবহার করে আমরা যেহেতু মোড চেয়েছে মোডটা বের করতে পারবো সহজেই। তো চলো আমরা দেখি আছি যে টেবিলটা কিভাবে কমপ্লিট করতে হয়। এখানে দেখো মার্কস যেটা দেওয়া সেটা আসলে হচ্ছে ক্লাস ইন্টারভাল। তাহলে এই যে ক্লাস ইন্টারভালটা আমরা এখানে দেওয়া আছে, ক্লাস ইন্টারভালটা আমরা দেখলাম। তাহলে এখানে এফটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, সব ঘরের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে এক্সটা হচ্ছে মিডল ভ্যালু। দেখো এই যে 21 আর 26 দুইটার মিডল ভ্যালু 23.5, 26 আর 21 দুইটার মিডল ভ্যালু 28.5, তাহলে এক্সটা হচ্ছে মিডল ভ্যালু। এই দুইটা লোয়ার লিমিট এবং হায়ার লিমিট যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এক্সটা পেয়ে যাব। তাহলে এভাবে যদি প্রত্যেকটা ঘর আমরা লোয়ার লিমিট এবং হায়ার লিমিট, লোয়ার লিমিট এবং হায়ার লিমিট, লোয়ার লিমিট হায়ার লিমিট আমরা বিয়োগ দিই, তাহলে সহজেই সবগুলো ঘরের আমরা কি পেয়ে যাব, আমরা এই মিডিয়াম ঘর পেয়ে যাব। আর ইউ মানে কি, আমি তোমাদের বলেছি ইউ মানে হচ্ছে অ্যাজিউম একটা মেইন নেব, অ্যাজিউম মেইন থেকে কি করতে হবে, এক্স, এই এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে এই অ্যাজিউম মেইন বিয়োগ দেব এবং ক্লাস ইন্টারভাল দ্বারা ভাগ দিলেই আমরা ইউ এর মানটা পেয়ে যাব। তো এখন অ্যাজিউম মেইন 41, অ্যাজিউম মেইন 41 যদি হয় তাহলে দেখো এইখানে খেয়াল করে দেখো যে 41 থেকে তুমি এখানে দেখো ক্লাস ইন্টারভাল কত দেওয়া আছে, ক্লাস ইন্টারভাল দেওয়া আছে 5। তো তুমি এখানে 41 থেকে 23 পয়েন্ট যদি 5 41 থেকে যদি আমরা x বাদ দেই, তাহলে x 23.5 মাইনাস 41 ডিভাইডেড বাই এখানে 5 করলে আমরা এখানে এই সংখ্যাগুলো সহজেই ইউ এর মানগুলো পেয়ে যাবো। যখন ইউ এর মানগুলো যখন পেয়ে যাব তখন এই যে ফ্রিকোয়েন্সির মানগুলো দেওয়া আছে আর ইউ এর মান, এই দেখো 7 ইন্টু মাইনাস 3 সমান 21, 15 টু 30, 26, এইভাবে আমরা এই এফ এর মান এবং ইউ এর মানগুলো সবগুলো গুণ করলেই আমরা এফ ইউ পেয়ে যাব। এই সমস্ত রকম যতগুলো এফ ইউ আছে এই সমস্ত এফ ইউ এর মানগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সামেশন এফ ইউ। এখন আমরা শুরুতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের শুরুতে মিন বের করতে হবে। মিনের সূত্র x বার a প্লাস সামেশন এফ ইউ বাই n গুণন c। তাহলে a আমরা হচ্ছে অ্যাজিউম একটা মিন, তাহলে অ্যাজিউম মিনটা হচ্ছে এখানে অ্যাজিউম মিন আসলে এই যে x এর 38.5 নেওয়া হয়েছে এই অ্যাজিউম মিন। তাহলে আমি অ্যাজিউম মিন থেকে কিন্তু বাকিগুলো বিয়োগ করলে কিন্তু আমরা ইউ মানটা আমরা তখন বের করেছি। তাহলে অ্যাজিউম মিন 38.5, তো 38.5 থেকে 23.5 যদি বাদ দেই তাহলে 15, মাইনাস 15 থেকে 5 দ্বারা ভাগ দিলে মাইনাস 3। এই মানগুলো এভাবে সহজেই দেখো এই লাইনগুলো তোমরা পাবা। এই অ্যাজিউম মিন 38.5 থেকে এইগুলো যদি তোমরা x মাইনাস a ডিভাইডেড বাই c দ্বারা এইগুলো সব পেয়ে যাবা। তাহলে আমরা এখানে 38.5 a পেলাম আর এফ ইউ এর মান আমরা পেয়ে গেছি
9, আর n মানে হচ্ছে এই টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি 143 আর এখানে c ক্লাস ইন্টারভাল 5। তাহলে এই মানগুলো যদি যোগ করি তাহলে 38.81 আমাদের মেন বের হয়ে গেল। আর যখন আমাদের মেন বের হয়ে গেল তখন আমরা সহজে মিডিয়ান বের করতে পারবো। মিডিয়ানের সূত্র একটু আগে আমরা জানলাম। মিডিয়ান হচ্ছে কোন ভাবে থাকে, মাঝে দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে এই ঘর অথবা এই ঘর যে কোনো ঘর দিয়ে আমরা মিডিয়ান কমপ্লিট করতে পারবো। তাহলে আমরা এই ঘর দিয়ে মিডিয়ান কমপ্লিট করা হয়েছে এখানে, দেখো এই ঘর দিয়ে। তাহলে লোয়ার লিমিট 36, এখানে n/2 143.2, আর f হচ্ছে ওই যে ঘর আছে দুইটা, যে 7 আগের সবগুলার তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এই যে আগের তিনটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে যোগ করে দেখানো হয়েছে। তাহলে এভাবে আমরা মিডিয়ানটা পেয়ে যাবো। আর মেইন মাইনাস মোড সমান 3 ইন্টু মেইন মাইনাস মিডিয়ান যে আমরা সম্পর্কটা দেখিয়েছিলাম। তাহলে আমরা মেড পেয়ে গেছি, মিডিয়ান পেয়ে গেছি। তাহলে মেইন পেয়ে গেছি, মিডিয়ান বসালাম, মিডিয়ান বসালাম, মিডিয়ান বসালাম। তো এই ডাটাগুলো থেকে সহজেই আমরা মোডটা বের করতে পারবো। তো এভাবে কোনো একটা যদি অঙ্কে তোমাদের মিন দেওয়া থাকে, মিডিয়ান এবং মোড বের করতে বলে, আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারি। আবার যদি আমাদের মোড দেওয়া থাকে তাহলে মিন বের করতে বলে আমরা আমরা সহজেই বের করতে পারি। আমরা এভাবে এই সম্পর্কটা ব্যবহার করে আমরা সহজেই মেন মিডিয়ান মোডের সম্পর্কটার মাধ্যমে আমরা এগুলো বের করে নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাদের আজকে ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। আশা রাখি তোমরা সেন্টার টেন্ডেন্সি আজকে শেষ হলো এবং সেন্টার টেন্ডেন্সির মাধ্যমে তোমরা সেন্টার টেন্ডেন্সির সমস্ত রকম মেজার সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পেরেছো। আর তোমরা যদি এই সম্পর্কে আরো ডিটেলস জানতে চাও তাহলে তোমরা গুপ্তা এন্ড গুপ্তার বইটা সংগ্রহে রাখতে পারো। তোমরা আশা রাখি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমরা আমার পরবর্তী ক্লাসে তোমাদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।